নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটিভ উইথ অসীমে। লাস্ট 3টি ভিডিওর মধ্যে আমরা টোটাল 30টি কোয়েশ্চেন কভার করেছি। আজকে আমরা স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 31 থেকে। আই হোপ যারাই আমাদের ভিডিও দেখছেন সবাই একটা জিনিস এনশিওর করবেন, যখনই আপনি কোয়েশ্চেনগুলো সলভ করতে বসবেন আপনারা অ্যাটলিস্ট কিছু পেপার আর পেন নিয়ে বসবেন। সো ইট উইল বি মোর হেল্পফুল ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান দোজ হু আর ওয়াচিং আওয়ার this previous year question session. In this session or like through this session we will cover the last 4 year. That means in Tripura there have total 4 years question. That means the 4 set of question, and total we have the 600 question, and through this channel we will cover all the 600 question gradually. Okay, so in this session we will start it with the question number 31st number question. Right to elementary education was added in পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন বাই দ্য, অর্থাৎ ভারতের সংবিধানে তৃতীয় অধ্যায়ে প্রাথমিক শিক্ষার অধিকার সংযুক্ত হয়েছে কবে? ইভেন কবে বলতে এখানে বলা হয়েছে যে প্রাথমিক এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন, এটা অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশনে লেটার পার্টে অ্যাড করা হয়েছে। এখানে কোয়েশ্চেন করেছে যে কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে। আপনারা যদি আমাদের আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে আমি কোনো একটা ভিডিওর মধ্যে আলোচনা করেছি যে রাইট টু এডুকেশন ইট ওয়াজ অ্যাডেড থ্রু দ্য 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য ইয়ার 2002. ওকে, and this is the right answer for the question number 31. Now we need to explain it in a very simple way. Okay, so the right to education, it is added in the part number 3. Okay, and part number 3 deal with the fundamental right. এই যে পার্ট নাম্বার 3 আছে এখানে কিসের সাথে ডিল করে? ফান্ডামেন্টাল রাইটসের সাথে ডিল করা হয়। ঠিক, আর্টিকেল নাম্বার কত? 12 থেকে 35 নম্বর আর্টিকেল টক্স অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল রাইটস। ওকে, so this is the basic information, and then the another information I will add it in this question, that 86 Constitution Amendment Act, it was happening in the year 2002, and this act added the fundamental rights, right to elementary education, in the article number 21A. So this is the another information, another important information. So the another important information I want to mention here, that it is mainly for the 6 to 14 year age group peoples. Okay, like age group students, elementary education. Okay, so this is the explanation for this question. এটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 31 এর এক্সপ্লেনেশন, যেটা আপনারা অ্যাকচুয়ালি আপনাদের কোনো যদি প্যান অর পেপার আপনারা যারাই নিয়ে বসছেন আমাদের এক্সপ্লেনেশন দেখছেন আপনারা এটা অ্যাড করবেন। সো ইন দিস কোয়েশ্চেন অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যান্ড ইয়ার 2002, and added the fundamental right, article number 21A, and it's mentioned the mainly age group between 6 to 14 year age group. So this is the very basic information. Okay, and now we will move to the question number 32. See the question number 32. Every member of the Rajya Sabha is elected for, অর্থাৎ রাজ্যসভার প্রত্যেক সদস্য নির্বাচিত হন কত বছরের জন্য? মেম্বার নির্বাচিত হয় রাজ্যসভার। রাজ্যসভার মেম্বাররা সাধারণত নির্বাচিত হয়, এখানে রাইট আনসার কিন্তু এগুলো কোনোটিই নয়, রাইট আনসার হবে নন অফ দ্য অ্যাবাভ, বিকজ রাজ্যসভার মেম্বাররা নির্বাচিত হয় ফর 6 ইয়ার। ওকে, অ্যান্ড লোকসভার মেম্বাররা নির্বাচিত হয় ফর 5 ইয়ার। ওকে, this is the 2 chamber of Rajya Sabha or Lok Sabha. This is the 2 chamber of parliament. Okay, chambers of parliament. Okay, so this is the very basic important thing. Okay, now we'll explain another important concept, that রাজ্যসভাকে বলা হয় পার্মানেন্ট হাউস। এই যে লোকসভা রাজ্যসভা দুইটা আমাদের চেম্বার আছে পার্লামেন্টের, এই দুইটা চেম্বারের মধ্যে আমাদের যে রাজ্যসভা আছে, রাজ্যসভাকে বলা হয়
পার্মানেন্ট হাউস। এই রাজ্যসভাকে কী বলা হয়? পার্মানেন্ট হাউস। ওকে, কেন পার্মানেন্ট হাউস বলা হয় রাজ্যসভাকে, এটা জানা খুবই ইম্পর্টেন্ট। ঠিক, রাজ্যসভার মেম্বাররা 6 বছরের জন্য নির্বাচিত হয়। দিস ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড ইট ইজ কল দ্য পার্মানেন্ট হাউস। কেন বলা হয় পার্মানেন্ট হাউস? বিকজ রাজ্যসভার যে টোটাল মেম্বার আছে আমরা জানি 245 members. Okay, members are there. Okay, then after আমি শুধু এ লিখছি, আফটার এভরি 2 year, ওকে, 2 year, okay, after every 2 year 1/3 person are retire or like completed their tenure, অর্থাৎ প্রত্যেক 2 বছর অন্তর 3 ভাগের 1 ভাগ যে মেম্বার তাদের টেনিয়ার শেষ হয় এবং সেম জায়গাতে 1/3 মেম্বার নতুনভাবে নির্বাচিত হয়। তাহলে দেখুন প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 যাচ্ছে, আবার 1/3 নতুন করে আসছে, 1/3 যাচ্ছে, 1/3 নতুন করে আসছে। সো এটা কোনো সময় কী হবে না, ডিজলভ হবে না। তাহলে কেন এই রাজ্যসভাকে পার্মানেন্ট মেম্বার হয় বুঝলেন, কেন পার্মানেন্ট হাউস বলা হয়, রিজন ইজ দ্যাট। যেভাবে আমরা যদি বলি লোকসভা টোটাল মেম্বার অ্যাট প্রেজেন্ট টাইম, যাই মেম্বার প্রেজেন্ট টাইমে যে মেম্বার আছে, ঠিক আছে, প্রেজেন্ট টাইমে যে রাজ্যসভার যে রাজ্যসভার মেম্বার তো আমরা বললাম টোটাল মেম্বার রাজ্যসভার, যে রাজ্যসভার টোটাল মেম্বার আছে আপনার, আমরা আবার লিখে দিচ্ছি, রাজ্যসভার মেম্বার আছে আপনার, লোকসভার মেম্বার আছে আপনার 543, রাজ্যসভার মেম্বার আছে অ্যাট প্রেজেন্ট, ওকে, এটা কি বলা হয়, পার্মানেন্ট হাউস বলা হয়, ঠিক, পার্মানেন্ট চেম্বার বলা হয়। আর এটা ডিজলভ হতে পারে, এটা একসাথে শেষ হবে 10 year, 5 বছর পরে আবার নতুন করে এতজন সিলেক্ট হবে। বাট এটাতে কি হচ্ছে, আফটার এভরি ইভি লিখে দিলাম 2 year, আফটার এভরি 2 year 1/3 মেম্বার তাদের কাজকর্ম তাদের মেয়াদ শেষ হচ্ছে এবং নতুন করে আবার 1/3 মেম্বার যুক্ত হচ্ছে। তো এই কারণটাকে আমরা কি বলছি, পার্মানেন্ট হাউস বলছি আর পার্মানেন্ট চেম্বার বলছি। ঠিক আছে, আই থিঙ্ক এক্সপ্লেনেশনগুলো আপনারা বুঝতে পারছেন। এই কোয়েশ্চেন এত বড় কিছু এক্সপ্লেনেশন নেই। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেবো, এই যে রাজ্যসভাতে যে টোটাল 245 মেম্বার আছে, এর মধ্যে 12 মেম্বারকে নমিনেটেড করে, কে নমিনেটেড করে, প্রেসিডেন্ট নমিনেটেড করে। কোন প্লেস থেকে তাদেরকে নমিনেটেড করে, সায়েন্স, দেন সোশ্যাল ওয়েলফেয়ার, দেন আরও বলতে পারেন কি, অ্যান্ড ভেরিয়াস সেক্টর থেকে আমাদের 12 জনকে রাজ্যসভায় প্রেসিডেন্ট মনোনীত করেন। তাদের জন্য কোনো কী হয় না, তারা বিভিন্ন ফিল্ড থেকে, বিভিন্ন স্টাবলিশড ফিল্ড থেকে, সায়েন্টিস্ট হতে পারে, সোশ্যাল ওয়ার্কার হতে পারে, এডুকেশনিস্ট হতে পারে, তাদের থেকে 12 জনকে রাজ্যসভায় মনোনীত দেনকে প্রেসিডেন্ট। ঠিক, চলুন আমরা মুভ করছি কোয়েশ্চেন নাম্বার 33 কোয়েশ্চেনটা একটু ভাইটাল ইম্পর্টেন্ট, বাট এখানে তেমন এক্সপ্লেনেশন নেই, যেটা আপনাদেরকে অনেকটা সময় লাগে আমি করব। এখানে বলছে কি দেখুন, পার্লামেন্ট ক্যান অ্যাজিউম লেজিসলেটিভ পাওয়ার উইথ রেসপেক্ট টু এ স্টেট সাবজেক্ট অনলি ইফ দ্য, অর্থাৎ কি বাংলায় যদি বলি, বলছে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের অধিকারী হয় যদি, পার্লামেন্ট কখন রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে, এটা বলছে। ঠিক, প্রথম অপশন বলছে প্রেসিডেন্ট ইস্যুস এ অর্ডিন্যান্স টু দিস অ্যাক্ট, দেন বলছে লোকসভা পাস এ রেজলিউশন টু দিস এফেক্ট, অ্যান্ড লাস্ট ওয়ান অপশন যে অপশনটা বলছে রাজ্যসভা পাস এ রেজলিউশন টু দিস অ্যাক্ট সাপোর্টেড বাই এ 2/3 of its member present and voting. সো এই কোয়েশ্চেনটির ক্ষেত্রে রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি। ওকে, অপশন নাম্বার সি, রাজ্যসভা পাস এ রেজলিউশন টু দিস এফেক্ট সাপোর্টেড বাই 2/3 of its member present and voting, অর্থাৎ কখন পার্লামেন্ট স্টেট লেজিসলেটিভ বিষয়ে আইন তৈরি করতে পারবেন,
কখন তৈরি করতে পারবেন আইন? যখন রাজ্যসভা কোনো রেজলিউশন পাস করবে আর এটা বলবে পার্লামেন্টকে যে আপনি বা পার্লামেন্ট যে স্টেট লেজিসলেটিভ অ্যাসপেক্টে আইন তৈরি করুন, তখন শুধুমাত্র পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারবেন। আরও একটি সিচুয়েশন করতে পারে যখন স্টেট ইমার্জেন্সি যখন লাগু হয় কোনো একটা রাজ্যে, তখনও কিছু অংশে আপনার পার্লামেন্টের কাছে পাওয়ার থাকে যে ওই স্টেট রিগার্ডিং দিস স্টেট দ্য পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু মেক দ্য few important laws, okay, or maintain the few important systems, okay. আদারওয়াইজ পার্লামেন্টের কাছে কোনো ওয়ে নেই যে স্টেট লিস্টে তাদের আইন তৈরি করা, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার দেখুন, কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34 কি বলছে? এ গভর্নর ক্যান ইস্যু অ্যান অর্ডিন্যান্স, একজন রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন। কখন অর্ডিন্যান্স জারি করতে পারেন একজন রাজ্যপাল? এখানে এই কোশ্চেনটা করা হচ্ছে, ঠিক। আমরা একটু ভালোভাবে যদি জিনিসটা যদি বুঝি, আমাদের কালকে আমরা যে লাস্ট সেশন যে হয়েছিল, লাস্ট সেশনের মধ্যে আমরা আলোচনা করেছিলাম, আপনাদের যদি মনে থাকে, যে আমরা যে আলোচনা করেছিলাম যে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স কত নম্বর আর্টিকেলে আছে। প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের কথা বলা হয়েছে, প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের কথা বলা হয়েছে 123 আর্টিকেলে। সেম এর রাজ্যপালের অর্ডিন্যান্সের কথা কত আর্টিকেলে বলা হয়েছে? এটা কালকে আমরা বলেছিলাম 213 এই আর্টিকেলে বলা হয়েছে অর্ডিন্যান্সের কথা, ঠিক। অ্যান্ড গভর্নর ক্যান ইস্যু এ অর্ডিন্যান্স, কখন গভর্নেন্স অর্ডিন্যান্স জারি করতে পারবে, ঠিক। দেখুন, whenever he likes, whenever the chief minister advises him, whenever the state legislative is not in session and the governor is satisfied that the immediate action is needed. সিম্পলি এখানে যদি বলি এটা হবে আনসার। কালকে যখন আমি অর্ডিন্যান্স সম্পর্কে আপনাদেরকে আলোচনা করছিলাম, আমি বলেছিলাম একটা পার্লামেন্ট সেশন বা স্টেট লেজিসলেটিভে আপনার অর্ডিন্যান্সের হওয়ার আগে আমাদের তিনটা জিনিস বুঝতে হবে। পার্লামেন্টে যে তিনটা সেশন, পার্লামেন্টের তিনটা সেশন আমি কালকে আলোচনা করেছি, যে ছিল বাজেট সেশন, যেটা আপনার এপ্রিল থেকে মে পর্যন্ত হচ্ছিল, তারপরে মনসুন সেশন, যেটা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছিল, তারপরে উইন্টার সেশন মানে শীতকালীন অধিবেশন, যেটা ডিসেম্বর এবং নভেম্বরে হচ্ছিল। এই যে মান্থগুলো বাদ দিয়ে এর মিডলে যেমন জানুয়ারি মান্থ আছে, ঠিক, জুন মান্থ আছে, অক্টোবর মান্থ আছে, এই সময়গুলোতে আমাদের পার্লামেন্ট বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কী থাকে? বন্ধ থাকে, বা আপনি পার্লামেন্টের কথা যদি বলেন পার্লামেন্ট বন্ধ থাকে। তো এই সময়ের মধ্যে যদি কোনো এরকম কোনো ইম্পর্টেন্ট ইনসিডেন্ট আসে আমাদের কাছে, ইফ এনি কাইন্ড অফ ইম্পর্টেন্ট সিচুয়েশন ইজ ক্রিয়েট, সো দ্যাট টাইম the governor has the power to implement the ordinance to take the decision on that matter. অর্থাৎ তখন অর্ডিন্যান্স অ্যাপ্লাই করার জন্য গভর্নরের হাতে পাওয়ার আছে। কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? 213 আর্টিকেলে বলা আছে, যেখানে বলছে কি অর্ডিন্যান্সের থ্রুতে যখন সেশন বন্ধ থাকবে, এখানে লেখা আছে যখন সেশন, ওয়েন এভার দ্য স্টেট লেজিসলেটিভ ইজ নট ইন সেশন, দ্যাট মিনস সিম্পলি যখন সেশন বন্ধ থাকবে, গভর্নর ইজ স্যাটিসফাইড দ্যাট, যদি গভর্নর এটা স্যাটিসফাই হয় যে বিষয়ে আমরা ডিসিশন নিতে চাই এটা একটা ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতেই হবে আমাদের, এই সেশন বন্ধ এখন কিন্তু কিছু করার নেই, আমাদের কোনো ইম্পর্টেন্ট ডিসিশনটা নিতেই হবে, তখন এক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে অর্ডিন্যান্স পাওয়ার আছে, দেন গভর্নরের হাতেও অর্ডিন্যান্স পাওয়ার আছে। এটা হলো প্রেসিডেন্টের হাতে আছে, আর আপনার গভর্নরের হাতে আছে আপনার, আর্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট এই দুইটা আর্টিকেল, ঠিক। আশা করি বুঝতে পারলেন অর্ডিন্যান্স বলতে আমি কী বলতে চেয়েছি, বলতে কী এক্সপ্লেন করতে চেয়েছি। এটা অলরেডি যারা আমাদের 3 নম্বর ভিডিওটা দেখেছেন, আমরা খুব দারুণভাবে অর্ডিন্যান্সকে আলোচনা করেছি এবং আমরা বলেছি যে পার্লামেন্টের 3টে সেশন কবে হয়। এবার এই 3টে সেশনের বাইরে যখন সেশন বন্ধ থাকবে, তখন যদি এমন কোনো ইম্পর্টেন্ট সিচুয়েশন তৈরি হয় যেখানে আইন পাস করাতেই হবে, তখন সেক্ষেত্রে গভর্নর এবং প্রেসিডেন্টের হাতে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে, দুইটি আলাদা আলাদা আর্টিকেলে, ঠিক আছে। সো আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 34 ইজ ক্লিয়ার। নাও উই উইল ডিসকাস
অ্যাবাউট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে দিই, এটা এই কোশ্চেনটার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে। গভর্নর ক্যান ইস্যু অর্ডিন্যান্স, এই যে গভর্নর যে অর্ডিন্যান্স চালু করতে পারে, এই যে গভর্নর যে অর্ডিন্যান্সটা চালু করতে পারে, অ্যাকচুয়ালি এই অর্ডিন্যান্সটা ডিপেন্ড করবে কিসের উপরে, যে সিচুয়েশনের উপরে। অ্যাকচুয়ালি কি স্টেটের মধ্যে কোন সিচুয়েশন চলছে, এমন কোনো সেশন যে সময় বন্ধ, ওই সময় কোনো কি ইমিডিয়েট কি কোনো এরকম কোনো ইমিডিয়েট কোনো অ্যাকশান নিতে হবে, তখন এরকম কোনো নর্মাল সিচুয়েশনে অর্ডিন্যান্স তেমনভাবে নেওয়া হয় না। এটার জন্য মেনলি কী দরকার, ইমিডিয়েট কোনো সিচুয়েশন যদি আমাদের কাছে আসে, ঠিক আছে। তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার মুভ করছি, কোয়েশ্চেন নাম্বার 35। কোয়েশ্চেন নাম্বার 35 কী বলছে, আমরা প্রথম এটা একটু বুঝিনি। কোয়েশ্চেন নাম্বার 35, কোয়েশ্চেন নাম্বার 35 বলছে দ্য অরিজিন অফ ইউপিএসসি ক্যান বি ট্রেস টু, অর্থাৎ এখানে বলছে যে কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের উদ্ভবের সন্ধান পাওয়া যায়। এখানে কোন অ্যাক্টের থ্রুতে, এই যে এখানে আমাদের এখানে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, 35 অ্যান্ড 1947, এই কোন অ্যাক্টের থ্রুতে আমাদের ইন্ডিয়াতে ইউপিএসসি যে কমিশন এটা স্টাবলিশড হয়েছে, এখানে জানতে চাইছে এই কোয়েশ্চেনটা, থ্রু দ্য উইচ অ্যাক্ট ইউপিএসসি ওয়াজ স্টাবলিশড। সো সিম্পলি আনসার যদি বলি, এখানে আনসার হবে আপনার এ নাম্বার আনসার, অর্থাৎ 1919 যে অ্যাক্ট এসেছিল ওই অ্যাক্টের থ্রুতেই পরবর্তী সময়ে ইউপিএসসি তৈরি হয়েছে। সো আমাদের কি দেখতে হবে, আমাদের তো দেখতে হবে এক্সপ্লেনেশন। তো এক্সপ্লেনেশন দেখতে পারে নেক্সট বার এখান থেকে কোশ্চেন আসতে পারে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কবে স্টাবলিশড হয়েছে, রাইট অ্যান্সার ইজ কবে স্টাবলিশড হয়েছে, এটা 1926 স্টাবলিশড হয়েছে, সিম্পলি 1926 এটা স্টাবলিশড হয়েছে, ঠিক। তারপরে দেখুন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে ইউপিএসসি যে স্টাবলিশড হয়েছে, এই ইউপিএসসি কোন কমিটির রিকমেন্ডেশনের বেসিসে স্টাবলিশড হয়েছে, কমিটিটা কোন কমিটির রিকমেন্ডেশন স্টাবলিশড তৈরি হয়েছে, লে কমিটি, ওকে, কমিটি লিখে রাখবেন আপনার ইনফরমেশানগুলো, অনেকটা ইম্পর্টেন্ট এই ইনফরমেশানগুলো আপনারা এক্সামের আগে লিখে রাখবেন। আর একটা জিনিস লিখে রাখুন, এই যে লে কমিটি কবে এলো, 1924। তাহলে আমরা এই জায়গার থেকে ইউপিএসসি কবে তৈরি হলো, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এত সালে হলো, দেন এই ইউপিএসসি কোন কমিটির রিকমেন্ডেশন হলো এটা লিখলাম, এই কমিশনটা কবে এলো 1925, আলটিমেটলি ইউপিএসসি কোন একটা আন্ডার করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919। একটু অব্দি আপনাদের কোনো প্রবলেম আছে, আশা করে এই 2-3টা ইনফরমেশন আপনারা এই কোয়েশ্চেনটার সাথে লিখে দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন like from the future perspective exam, because in the next term maybe they will ask the establishing year or the which committee recommended to form the Union Public Service Commission. So they have the possibility to ask this kind of question in the next exam. Okay, so now the another important thing is that who is the first chairman, first চেয়ারম্যান কে ছিল, রস বার্কার, স্যার রস বার্কার, ওকে স্যার, এটা খুবই ইম্পর্টেন্ট, রস বার্কার, ওকে। সো দিস ইজ দ্য রাইট ইনফরমেশন, ওকে, স্যার রস বার্কার, BAR হবে, ঠিক আছে। সো আপনারা এই ইউপিএসসি সম্পর্কে আমরা 3টা জিনিস ইনফরমেশন পড়লাম। প্রথম পড়লাম কি ইউপিএসসি কবে তৈরি হলো, 1926, কিসের আন্ডারে তৈরি হলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের আন্ডারে তৈরি হলো, ফার্স্ট চেয়ারম্যান কে ছিল লিখে দিলাম, স্যার রস বার্কার। দেন আনাদার ইম্পর্টেন্ট থিং, এই যে ইউপিএসসি যে হয়েছে কোন কমিটি প্রথম রিকমেন্ডেশন করেছে, লে কমিটি, ওকে, লে কমিটি সি লিখে দিলাম। কবে সালে লে কমিটি কবে এলো, 1924ই বলা হয়, এই সময়টার মধ্যেই এই কমিটিটা এলো। আই থিঙ্ক ইটস ক্লিয়ার ফর এভরিওয়ান, দিস মাচ অফ এক্সপ্লেনেশন ইজ এনাফ ফর দ্য এক্সাম। আপনাদের শুধুমাত্র ভালো করে জিনিসগুলো, চলুন আমরা এবার কোশ্চেন নাম্বার 36-এর দিকে দেখি। কোশ্চেন নাম্বার 36 কি বলছে, কোশ্চেন নাম্বার 36 বলছে যা দ্য ইলেকশন কমিশন ইজ ইলেকশন কমিশন হলো একটি অপশন আছে আপনাদের কাছে, কনস্টিটিউশনাল বডি, রেগুলেটিভ বডি, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, নন অফ দ্য অ্যাবভ। সো এক্ষেত্রে সিম্পল আনসার যদি বলি, ইট ইজ এ কনস্টিটিউশনাল বডি, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার।
কিন্তু আমাদের এখন বুঝতে হবে যে কনস্টিটিউশনাল বডি মিনস কি, যে কনস্টিটিউশনাল বডি তার মানে আসলে কি। কনস্টিটিউশনাল বডি মিনস দ্যাট যে বডিটা কনস্টিটিউশনের কোনো আর্টিকেলের দ্বারাই মেনশন করা আছে তাকে কনস্টিটিউশনাল বডি বলবো আমরা, সিম্পল, বাস। যে কোনো আর রকেট সায়েন্স নেই, সিম্পলি যে বডি বা যে কমিশন বা যে অর্গানাইজেশনটা কনস্টিটিউশনের কোনো পার্টিকুলার আর্টিকেলের দ্বারাই মেনশন করা আছে, ইট ইজ কল দ্য কনস্টিটিউশনাল বডি। ঠিক, এবার দেখুন এই যে ইলেকশন বডি ইজ এ কনস্টিটিউশনাল বডি, নো ডাউট। কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে? 324 to 329। পার্ট কত? পার্ট 15। Okay, so this is the basic information about the election commission. সো আমরা ইলেকশন কমিশন সম্পর্কে একটু বুঝে নিই আজকে যারাই আমাদের ভিডিওটি দেখছেন। যদি আমাদের কনস্টিটিউশন এই ভিডিওটি বা এই পার্টটি যদি দেখেন, আপনাদের ইলেকশন কমিশন সম্পর্কে আপনাদের পুরোপুরি আইডিয়া হয়ে যাবে। ঠিক, ইলেকশন কমিশন ইট ইজ এ কনস্টিটিউশনাল বডি। ঠিক, ইলেকশন কমিশন যে হবেন তাদের টেনিয়ার কত হবে? 6 ইয়ার অর 65 ইয়ার, যেটা আগে হয়। ঠিক, 6 ইয়ার অর 65 ইয়ার টেনিয়ার। ঠিক, মোস্ট ইম্পর্টেন্ট থিং। দেন আনাদার ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে ইলেকশন কমিশন এটা কোন কোন ইলেকশনগুলো কন্ডাক্ট করাবে। ইলেকশন কমিশন, ন্যাশনাল ইলেকশন কমিশন। ওকে, সি আমাদের কাছে দুইটা টাইপের ইলেকশন কমিশন আছে। একটা হলো স্টেট, প্রত্যেকটা স্টেটে একটা করে ইলেকশন কমিশন আছে। আরেকটা ইলেকশন কমিশন হলো যেটা আমরা ন্যাশনাল ইলেকশন কমিশন বলি, যেটাকে আমরা ইলেকশন কমিশন বলছি এখন এই ক্ষেত্রে, যেটা আমরা স্টাডি করছি। ওকে, এই যে ইলেকশন কমিশন কি কি ইলেকশন করাবে? লোকসভার ইলেকশন করাবে, রাজ্যসভার ইলেকশন করাবে, ঠিক, প্রেসিডেন্টের ইলেকশন করাবে, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন করাবে, এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, প্রত্যেকটা স্টেটের যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে তাদের ইলেকশনও কে করাবে? ইলেকশন কমিশন করাবে। তাহলে স্টেট ইলেকশন কমিশন কি করাবে? প্রথম এটা বুঝে নিন, স্টেট ইলেকশন কমিশন কোন আর্টিকেলে মেনশন করা আছে, এক্সামে আসতে পারে। স্টেট ইলেকশন কমিশন 243 এ, সরি, কে তে মেনশন করা আছে। ঠিক, কে তে মেনশন, এটা কে। ঠিক, 243 কে তে মেনশন করা আছে কি? স্টেট ইলেকশন কমিশন। ওকে, দেন দ্য ইলেকশন কমিশন লোকসভা, রাজ্যসভা, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন কে কন্ডাক্ট করাবে? ইলেকশন কমিশন। দেন স্টেট ইলেকশন কমিশন কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে? স্টেট ইলেকশন কমিশন 243 কে তে। ওকে, স্টেট ইলেকশন কমিশন কি ইলেকশন করাবে? তারা করাবে মেনলি পঞ্চায়েতের ইলেকশন। ওকে, পঞ্চায়েতের যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে তার ইলেকশন করাবে স্টেট ইলেকশন কমিশন। ওকে, লাইক দ্য মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়ে গেল, তার নগর পঞ্চায়েত ইলেকশন হয়ে গেল, যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে এগুলোর ইলেকশন করাবে কে? স্টেট ইলেকশন কমিশন। সো দিস ইজ দ্য আনাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য ইলেকশন কমিশন। ওকে, দেন সি few more information about the election commission is that election commission at present it is a multi-member body. Okay, multi-member body. Reason is that at present the election commission has the 3 member. Okay, one is chief election commissioner, other 2 is election commissioner. হয়ে গেল, that means it is a multi-member committee. Now we have 3 member in election commission. One is chief election commissioner, another 2 election commissioner. Okay, but one important thing is that at present it is a multi-member body. at বর্তমানে এটা একটা মাল্টি-মেম্বার বডি, কিন্তু যখন আমাদের এটা তৈরি হয়েছিল তখন কিন্তু এটা মাল্টি-মেম্বার বডি ছিল না, এটা সিঙ্গেল মেম্বার বডি ছিল। ওকে, সিঙ্গেল মেম্বার বডি ছিল। ঠিক, সিঙ্গেল মেম্বার বডি। তাহলে মাল্টি মেম্বার কবে হলো? এই যে মাল্টি মেম্বার আমি বলছি এটা কবে হলো? মাল্টি মেম্বার বডি কবে হলো ইলেকশন কমিশন? 1993-তে বা 3 এর পরের থেকে এটা একদম পিওরলি বেসড মাল্টি মেম্বার বডি
হয়ে গেল। সো দিস ইজ দ্য আনাদার কাইন্ড অফ ইনফরমেশন। আরেকটা জিনিস লিখে রাখুন, বাস আমরা এটা শেষ করে দেবো। আরেকটা জিনিস হলো ফার্স্ট ইলেকশন কমিশনার কে ছিল? ফার্স্ট ইলেকশন কমিশনার মোস্ট ইম্পর্টেন্ট, অনেক এক্সামিনে জিজ্ঞেস করে। ফার্স্ট ইলেকশন কমিশনার কে ছিল? সুকুমার সেন। সুকুমার সেন। ওকে, so this is the complete information regarding the election commission of India. Okay, then we will move the next question, question number 37. Okay, question number 37 mention that who among the following is a constitutional authority for whose removal from office by the president a reference to the সুপ্রিম কোর্ট ইজ নেসেসারি? অর্থাৎ সংবিধানের কোন সাংবিধানিক পদাধিকারীকে তার পদ থেকে অপসারণ করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারক কর্তৃক বিচার বিভাগীয় তদন্তের অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রপতির আদেশ অপসারিত হন। অর্থাৎ বলছে এখানে কোন বডিটা, এই যে অপশনের মধ্যে কোন বডিটা তার ফাংশনকে তার অপারেশনকে আমি ডিসমিস করার জন্য, মানে প্রেসিডেন্টে ডিসমিস করার জন্য সুপ্রিম কোর্টের রেফারেন্সটা কি দরকার হয়? নেসেসারি। সিম্পল ব্যাপার। এখানে আনসার কি, এর অপশন কি আছে আমি এটা বলে দিই। চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ দ্য ইউপিএসসি, জজ অফ দ্য সুপ্রিম কোর্ট, কন্ট্রোলার অ্যান্ড অডিটরি জেনারেল অ্যান্ড নন অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে আনসার হবে আপনার অপশন নাম্বার এ, চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ দ্য ইউপিএসসি। তাদেরকে যদি আপনি তাদের পদ থেকে যদি সরাতে হয় তাহলে আপনাকে কী দিতে হবে? সুপ্রিম কোর্টের কী লাগবে? রেফারেন্স লাগবে। ঠিক, এটা আপনি চাইলে আপনি প্রেসিডেন্টের দ্বারাই সরাতে পারবেন না। ঠিক, সো এই ক্ষেত্রে এখানে এক্সপ্লেনেশনে তেমন প্রত্যেকটা বডিকে আমি যদি এক্সপ্লেন করতে যাই, এই বডিগুলোকে আলাদাভাবে এক্সপ্লেন করতে গেলে অনেকটা সময় নেবে। দেন এটাকে যদি আমি যদি ইউপিএসসি যদি আমি যদি বলি, ইউপিএসসির ক্ষেত্রে অনেকটা সময় নেবে। আমরা যদি একটু আগে আমি অলরেডি ইউপিএসসির কথা বলেছি, ইউপিএসসির যে বডি কবে ফর্মেশন হয়েছে, ইউপিএসসি যে কমিশন কবে ফর্মেশন হয়েছে এবং ফার্স্ট চেয়ারম্যান কে ছিল। সো আমরা এই কোয়েশ্চেনটার মধ্যে এটা এত একটু আলোচনা করবো না, আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব। ওকে, সো এখানে বলছি কার রেফারেন্স, সুপ্রিম কোর্টের রেফারেন্স কাকে সরানোর জন্য দরকার হয়? আমাদের সুপ্রিম কোর্টের রেফারেন্স দরকার হয় চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ দ্য ইউপিএসসি, অর্থাৎ কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের সভাপতি এবং সদস্যগণ। ওকে, সো দিস ইজ দ্য ইনফরমেশন ফর দ্য কোয়েশ্চেন নাম্বার 36. Now we will move towards the question number 38. Okay, question number 38 mentioned that which of the following statements is correct regarding the power of the governor to reserve a bill for the consideration of the president. অর্থাৎ আমাদের সংবিধানে একটা প্রভিশন আছে যে গভর্নর চাইলে স্টেট লেজিসলেটিভ কৃত পাস কোনো অ্যাক্টকে সে প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য রাখতে পারেন। ঠিক, আর এই যে প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য সেটাকে রাখতে পারেন, কে রাখতে পারেন? আপনার গভর্নর। অর্থাৎ কোনো অ্যাক্ট কে পাস করলো? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কোনো ল পাস করলো, সেই লটা ঠিক বা তার যদি কোনো যদি এরকম কোনো যদি পার্সপেক্টিভ বা ডাউট বা কোনো একটা কি যদি হয়, গভর্নর চাইলে সেই বিলটাকে বা এই অ্যাক্টটাকে বা বিলটাকে প্রেসিডেন্টের রিকনসিডারেশনের জন্য রাখতে পারেন। প্রথম কথা আমাদের বুঝতে হবে, আমরা দেখলাম কোশ্চেন দেখলাম, আমরা আনসার দেখব। প্রথম আমরা এটা বুঝে নিই যে এটা কোন আর্টিকেলে মেনশন করা আছে। আর্টিকেল নাম্বার 201। ওকে, আর্টিকেল নাম্বার 201 এটা মেনশন করা আছে যে প্রেসিডেন্ট যদি চায়, গভর্নর যদি চায় যে স্টেট লেজিসলেটিভকৃত পাস করা কোনো অ্যাক্ট সিগনেচার করার আগে সেটা তিনি প্রেসিডেন্টের কাছে সেন্ড করে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে সেটা কনসিডারেশনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠাতে চান, তাহলে তিনি পাঠাতে সেটা পারেন। এটা কত নম্বর আর্টিকেলে বলেছে? কনসিডারেশনের পাওয়ার কত নম্বর আর্টিকেল দেওয়া হয়েছে? 201 আর্টিকেলে দেওয়া হয়েছে। এই আর্টিকেলটা লিখে রাখবেন।
এবার আমরা আনসার দিকে দেখি অ্যাকচুয়ালি আনসার কী হবে। ইট ইজ নট এ ডিসক্রিশনারি পাওয়ার, এটা রাজ্যপালের একটা স্বেচ্ছাধীন ক্ষমতা নয়, প্রথম অপশন যেটা আছে। ইট ইজ এ কম্পালসারি ইফ দ্য বিল endanger the position of the High Court, or he can reserve any bill passed by the state legislative assembly and none of the above. দেখুন এটা তার স্বেচ্ছাধীন ক্ষমতা নয়, এখানে নয় বলেছে, কিন্তু এটা তার একটা স্বেচ্ছাধীন ক্ষমতা, তাহলে আনসার এটা হবে না। ঠিক, হি ক্যান রিজার্ভ এনি বিল, দিস ইজ এ ডেঞ্জারাস ওয়ার্ড, এনি বিল, নো, he has not the right to preserve any bill, ওকে। এখানে এনি বিল বলে দেওয়াটা মানে কি, এখানে আপনার সব ধরনের বিল না, সব ধরনের বিল পারবে না সে, অর্থ বিল কোনো সময় সে রিজার্ভে রাখতে পারবে না, সেক্ষেত্রে তাকে সাইন দিতে হবে। ঠিক, তাহলে এক্ষেত্রে আর কি রয়ে গেলো, এক না হলে এই আনসার হবে, না হলে এটা হবে। কিন্তু আপনি যদি দেখেন ইট ইজ কম্পালসারি ইফ দ্য বিল এন্ডেঞ্জার দ্য পজিশন অফ দ্য হাইকোর্ট, বুঝতে পারলেন? তাহলে এক্ষেত্রে আনসার কী হবে, বি নাম্বার হবে। অর্থাৎ কী বলতে চাইছে, কম্পালসারি সে রাখতে পারবে বিলটা যদি এরকম কোনো বিল পাস করেছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা হাইকোর্টের পজিশনকে কী করছে, কোশ্চেন মার্কে ফেলছে, ডেঞ্জারাস সিচুয়েশনে ফেলছে, তাহলে সেক্ষেত্রে আপনার গভর্নর সে বিলটাকে প্রেসিডেন্টের রিকমেন্ডেশনের জন্য প্রিজার্ভ করে রাখতে পারে বা কনসিডারেশনের জন্য প্রিজার্ভ করে রাখতে পারে। আর কোন আর্টিকেলে সেটা পারে, 201। দেন আরেকটা জিনিস বলি যে গভর্নরকে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কৃত পাস কোনো বিলে অ্যাসেন্ট দেওয়ার, দ্যাট মিনস সিগনেচার করার যে পাওয়ার আছে, সে সিগনেচার করতেও পারে, নাও করতে পারে, রাখতেও পারে, সেক্ষেত্রে আলাদা আমরা দেখবো যে তার ভ্যাটো পাওয়ার আছে, সেটা হলো আলাদা জিনিস। বাট আপনাকে একটা জিনিস বলো যে ভ্যাটো পাওয়ার হোক বা সিগনেচার দেওয়া বা অ্যাসেন্ট দেওয়া, ঠিক, অনুমতি দেওয়া কোন আর্টিকেলে আছে, 200 আর্টিকেলে গভর্নরের। ওকে, 200 নম্বর যে আর্টিকেল আছে এখানে বলা হয়েছে গভর্নরের অ্যাসেন্ডিং পাওয়ার সম্পর্কে, অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যদি কোনো অ্যাক্ট পাস করে, আইন পাস করে, সেক্ষেত্রে অ্যাসেন্ট দেওয়া যে আর্টিকেলের কথা বলা হয়েছে সেটা হলো 200 নম্বর আর্টিকেলে অ্যাসেন্ট সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, সো আই থিঙ্ক ইট ইজ এনাফ ইনফরমেশন ফর দিস কোয়েশ্চেন নাম্বার 38। নাও উই উইল মুভ টুয়ার্ডস দ্য কোয়েশ্চেন নাম্বার 30। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 39-এর দিকে যদি আমরা দেখি, কোয়েশ্চেন নাম্বার 39 বলছে ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে ইজ অবজার্ভ অন, কত তারিখে আমরা ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে পালন করি। ঠিক, সিম্পল কোয়েশ্চেন। এক্ষেত্রে আনসার কি হবে, অন 24 এপ্রিল। ওকে, সো 24 এপ্রিল ইজ দ্য রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন। ওকে, সো 24, ওকে, 24 নট 24 মার্চ, 24 এপ্রিল। ওকে, সো দিস ইজ দ্য রাইট আনসার। এখন কেন এই দিনটিকে আমরা সেলিব্রেট করি অ্যাজ এ পঞ্চায়েত রাজ ডে? বিকজ 1993-তে অন 24 এপ্রিল আমরা পঞ্চায়েত রাজ যে আমাদের কাছে আমরা দেখেছি 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে কি স্টাবলিশ করা হয়েছে, পঞ্চায়েত রাজ সিস্টেম স্টাবলিশ করা হয়েছে। আর সেই পঞ্চায়েত রাজ সিস্টেম কবে এফেক্টে এলো, যেটা আপনার 73 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আপনার রোলার অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছে, রোলার সেলফ গভর্নমেন্টের কথা বলা হয়েছে। দেন 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যেটা বলা হয়েছিল আরবান, ওকে, আরবান সেলফ গভর্নমেন্টের কথা বলা হয়েছে। ঠিক, এই জিনিসগুলোর কথা এই দুইটা অ্যামেন্ডমেন্টের থ্রুতে বলা হয়েছে। আর সেই দুটোটা অ্যামেন্ডমেন্ট এফেক্ট কবে এলো, এফেক্ট এলো 1993-তে অন 24 এপ্রিল। আর এই 24 এপ্রিলকে এই কারণেই আমরা কি পালন করি, অ্যাজ এ পঞ্চায়েত রাজ ডে। বুঝতে পারলেন? তারা দোনোটাই যে অ্যাক্ট 73rd and 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনকে অ্যাজ এ কনস্টিটিউশনালাইজ করা হয়েছে, আর সেটা এফেক্টে আসে অন দ্য
24 এপ্রিল 1993। সো দ্যাটস দ্য রিজন যে কারণে আমরা 24 এপ্রিলকে আমরা পঞ্চায়েত রাজ ডে হিসেবে পালন করি। আরেকটা ইনফরমেশন, ছোট্ট ইনফরমেশন বাট ইম্পর্টেন্ট ইনফরমেশন, দ্যাট ইজ এই যে পঞ্চায়েত রাজ ডে আমরা কবে থেকে পালন করা শুরু করছি? 2010 থেকে আমরা প্রত্যেক বছর 24 এপ্রিলকে আমরা অ্যাজ এ পঞ্চায়েত রাজ ডে হিসাবে আমরা পালন করছি, ঠিক আছে? সো আই থিঙ্ক দিস কাইন্ড অফ ইনফরমেশন ইজ এনাফ ফর দিস কোয়েশ্চেন। আপনারা দুইটা তিনটা জিনিস মনে রাখবেন, কেন এটাকে আমরা অ্যাজ এ পঞ্চায়েত রাজ ডে অবজার্ভ করছি বা পালন করছি, অ্যান্ড এটা কবে থেকে শুরু হয়েছে, বাস আই থিঙ্ক ইটস এনাফ ইনফরমেশন। দেন দ্য কোয়েশ্চেন নাম্বার 40, okay, question number 40. So we will see what is there. This is very much simple question. I think there have nothing to explain. We just take the right answer and we'll move towards the next question. See, who was the first chairman of the TTIDC? Narayan Rupini is the right answer. Simple. Aghur Debbarma, I think, chief executive. So Narayan Rupini is the first chairman of TTIDC. So this is the simple explanation, because আমরা যে কোনো দিন যদি সময় পাই আমরা শুধুমাত্র ত্রিপুরার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, যেখানে আপনার টিটিআইডিসি, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এগুলোর উপর একটা সেশন আমরা করার ট্রাই করব। আমরা আরও কিছুদিন যাক, অ্যাটলিস্ট আমরা একটা দুইটা বছরের কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা ভালোভাবে কমপ্লিট করে নিই, দেন উই উইল অর্গানাইজ ওয়ান সেশন স্পেশালি অন ত্রিপুরা। ওকে, ত্রিপুরা রিলেটিভ যে টপিকটা আমাদের আছে ইউনিট নাম্বার 7-এ, সো ওইটা রিলেটিভে আমরা একটা সেশন অর্গানাইজ করে এই জিনিসগুলো আমরা করব। সি দ্য নেক্সট কোয়েশ্চেন। আজকে আমরা এক দুটো কোয়েশ্চেন বাড়তি করার প্ল্যান করছি। কোয়েশ্চেন নাম্বার 41, ওকে, কোয়েশ্চেন নাম্বার 41 কি বলছে দেখুন। কোয়েশ্চেন নাম্বার 41 বলছে, দ্য প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ। প্ল্যানিং কমিশন কবে সেট আপ করা হলো আমাদের ইন্ডিয়াতে? রাইট অ্যান্সার ইজ 1950 আমাদের ইন্ডিয়াতে প্ল্যানিং কমিশন করা হয়েছে। আর ফার্স্ট প্ল্যানিং কবে শুরু হয়েছিল ইন্ডিয়াতে? ফার্স্ট প্ল্যানিং শুরু হয়েছে প্ল্যানিং কমিশন স্টাবলিশ করার 1 বছর পরের থেকে। আর ফার্স্ট প্ল্যানিং কমিশনের টাইম পিরিয়ড হলো আপনার এত, ঠিক? এভাবে করে টোটাল কয়টা প্ল্যানিং কমিশন আমাদের ইন্ডিয়াতে হয়েছে? টোটাল 12টা প্ল্যানিং কমিশন আমাদের ইন্ডিয়াতে হয়েছে। টোটাল কয়টা প্ল্যানিং কমিশন হয়েছে? টোটাল 12টা প্ল্যানিং, মানে দ্যাট ইজ নট প্ল্যানিং কমিশন, আই ওয়াজ রং, the 5-year plan, okay, 5-year plan, okay, 5-year plan, okay, 5-year plan, 5-year plan আমাদের ইন্ডিয়াতে টোটাল 5-year plan কয়টা হয়েছে? 12টা 5-year plan হয়েছিল, বাট 12 নম্বর 5-year প্ল্যানটা কমপ্লিট করতে পারিনি আমরা, কারণ 2015 থেকে আমরা প্ল্যানিং কমিশনটাকে রিপ্লেস করে আমরা কি আনি? নীতি আয়োগ আনি, নীতি, ওকে, নীতি আয়োগ আনি আমরা, ঠিক? সো I will just explain it very much like slightly in a deep way, okay? Just a minute, I will explain it, okay? See the answer. The answer is option number C is the right answer for this question. But the planning commission was set up in 1950 and first 5-year plan came in 1951, okay? ইন্ডিয়াতে টোটাল 12টা প্ল্যানিং হয়েছে। লাস্ট প্ল্যানিংটা হয়েছিল 2012 থেকে 2017 পর্যন্ত, ঠিক? কিন্তু এই প্ল্যানিং কমিশনটা কমপ্লিট করতে পারেনি। 12 নম্বর প্ল্যানিং কমিশনটা কোশ্চেন আসতে পারে, কোন প্ল্যানিং কমিশনটা তার পুরো 10 ইয়ারকে কমপ্লিট করতে পারেনি? এটা একটা পারেনি। আরও একটা আছে, আমরা যদি দেখি, যেটা 19 আপনার অ্যাকচুয়ালি এটা 1974 হয়েছিল, কন্টিনিউ হওয়ার কথা ছিল 1979 পর্যন্ত, কিন্তু 1 বছর আগে সেটা কমপ্লিট হয়েছে। এই দুইটা 5-year প্ল্যান ছিল যেটা তার পুরো 5 বছর টার্মসকে কমপ্লিট করতে পারে। একটা হলো 12 নম্বর, আর একটা হলো যেটা আপনার যেটা 1974 হয়েছিল, তার চলার কথা ছিল 1979 পর্যন্ত, কিন্তু তার 1 বছর আগে সেটা ডিজলভ হয়ে গেছে, কারণ ওই সময় আমাদের কংগ্রেস গভর্নমেন্ট সেন্ট্রালে হেরে যায় ইলেকশনে, লোকসভা ইলেকশন, এবং নতুন একটি রাজনৈতিক দল আসে। সো রিজন ওয়াজ দ্যাট, ওকে? দেন প্ল্যানিং কমিশন আমরা যদি বলি, প্ল্যানিং কমিশন ছিল, প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছে নীতি আয়োগ। কিসে রিপ্লেস করেছে? নীতি আয়োগ কত দিয়ে রিপ্লেস করেছে? 2015-এ। নীতি আয়োগের ফুল ফর্ম কী আসতে পারে? ন্যাশনাল
লিখলে লিখে রাখতে পারো ন্যাশনাল ইনস্টিটিউশন, সরি কলমটা ঠিক করে কাজ করছে না, ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ওকে, ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ওকে, দ্যাট মিনস ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, আপনারা লিখে রাখবেন ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, অ্যান্ড ইট ওয়াজ স্টাবলিশড ইন দ্য ইয়ার 2015, অ্যান্ড ইট ওয়াজ রিপ্লেস, এটা কাকে রিপ্লেস করেছিল, এই যে নীতি আয়োগ, এটা রিপ্লেস করেছিল প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছিল, ঠিক। সো আমরা প্ল্যানিং কমিশন থেকে কোশ্চেন এক্সামে আসবে, সো আমরা প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগের মধ্যে ডিফারেন্সটাকে একটু হালকা করে বোঝার চেষ্টা করি, ঠিক। দেখুন ন্যাশনাল কমিশন যেটা ছিল, সরি প্ল্যানিং কমিশন যেটা ছিল, প্ল্যানিং কমিশন যেটা তৈরি করা হয়েছিল 1950-তে, এবং ন্যাশনাল কমিশন তৈরি করার 1 বছর পরের থেকে আমাদের 5 ইয়ার প্ল্যান শুরু হয়। এই যে ন্যাশনাল কমিশন আর নীতি আয়োগের মধ্যে ডিফারেন্স এটাই যে ন্যাশনাল কমিশন ছিল আপনার একটা টপ ডাউন অ্যাপ্রোচ। কী ছিল? টপ ডাউন অ্যাপ্রোচ, যেটা আমাদের এক্সপ্লেনেশন দেওয়া হয় যে ন্যাশনাল কমিশন বা সরি প্ল্যানিং কমিশন, যে প্ল্যানিং কমিশন যে ছিল আমাদের, প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করা হয় কিসের মাধ্যমে? নীতি আয়োগের মাধ্যমে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করা হয়, ঠিক। এবার কি প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগের মধ্যে ডিফারেন্স কি? যেটা বলা হয় প্ল্যানিং কমিশনের একটা টপ ডাউন অ্যাপ্রোচ, ওকে, সরি ইয়েস টপ ডাউন অ্যাপ্রোচ, ওকে, টপ ডাউন অ্যাপ্রোচ। আর যদি নীতি আয়োগ যদি বলি বটম টু আপ অ্যাপ্রোচ, ওকে, দ্যাট মিনস ডাউন টু টপ অ্যাপ্রোচ, ওকে। So this is one of the major difference between the planning commission and Niti Aayog, okay. So I think this kind of information is enough. So we will conclude this session for today. আজকের জন্য আমরা এই সেশন শেষ করছি। আজকের এই সেশনে আমরা টোটাল 11 কোশ্চেন করেছি। নেক্সট দিন থেকে আমরা শুরু করব 41 থেকে, এবং 41 থেকে আমরা অ্যাটলিস্ট ট্রাই করবো 10 to 12 কোশ্চেন করা, বিকজ আমাদের মেন মোটিভ ইজ দ্যাট টু অ্যাডেড দ্য ভ্যালু অর লাইক অ্যাডেড দ্য এক্সপ্লেনেশন। সো যখন আমরা এক্সপ্লেনেশন অ্যাড করতে যাই তখন অনেক সময় ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। সো আপনারা ধৈর্য ধরে দেখবেন প্রত্যেকটা পার্টে আমরা 10 থেকে 11টা করে 12টা করে কোয়েশ্চেন করার চেষ্টা করছি। কিন্তু আপনাদেরকে এটা এনশিওর করতে পারে আপনারা যদি ভালোভাবে যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা প্রিভিয়াস ইয়ার সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন, যেটা আপনাদেরকে এক্সামে হেল্প করবে, ঠিক আছে। সো আজকের জন্য সবাইকে আবারও নমস্কার, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, নমস্কার।